আপনি কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পর ক্ষমতা আসতে পেরেই কি আপনি ভুলে যাবেন? তার মানে কি আমরা কি খালি ক্ষমতার পালাবদল, যে যখন ক্ষমতায় থাকবো আমি ক্ষমতা আসার পর অতীত ভুলে যাব কিংবা কোনো অ্যাকশনে যাব না? এটা তো ঠিক না। ডিপ স্টেট যদি আজকে আসিফ মাহমুদের বেলায় থেকে থাকে, আর একটা সরকারের বেলায় যে থাকবে না, তারই কি গ্যারান্টি আছে? সুতরাং আমার কাছে মনে হয় আসিফ মাহমুদ সাহেব বলছেন না, ভালো কথা, কিন্তু সরকারের তো দায়িত্ব আছে তার কাছ থেকে এই জিনিসগুলা উদ্ধার করার। অ্যাটলিস্ট আমি যে ডিপ স্টেট বলতে কারা ছিল, এখন সেটা যদি সরকার করতে না পারে তাহলে একটা ধোঁয়াশা ব্যাপার থাকলো, এবং আমরা এই ধোঁয়াশার মধ্যে থাকবো কেন? সবাই কথা বলে পার পেয়ে যাবে। আপনি যেমন ধরেন, আমরা নির্বাচনের কি শুনছি যে ছাত্ররা নিয়োগ দিছিল ইউনূস সাহেবকে, এবং নির্বাচনে মানে ছাত্রদের পক্ষে ইউনূস সাহেব প্রভাব বিস্তার করতে পারেন এমন কথা ছিল। কিন্তু আমি যদি এইটা দেখি যে আজকে যদি তর্কের খাতিরে বলি, আজকে যদি এনসিপি সরকার গঠন করত ফর এক্সাম্পল, আর সেই এনসিপির ভিতরে যদি মনে করেন মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদরা আবার মন্ত্রী হিসেবে জায়গা নিত নির্বাচন না করে, তাহলে আমরা কি বলতাম? ইউনূস সাহেব যেটা বলছে সেটা জাস্টিফাইড, ছাত্রদের পক্ষে কাজ করেছে। কিন্তু আমি উল্টো দিকটা যদি আসি, আপনি খলিলুর রহমান, যাকে নাকি বিএনপি চরমভাবে বলা হয়েছিল তাকে পদত্যাগ করতে হবে, কিন্তু আজকে তো তিনি মন্ত্রী। আপনি যত কথাই বলেন এই প্রশ্ন তো আসবে রে ভাই, আসবে না যে আজকে উনি তো মন্ত্রী। আবার এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে দিছিলেন অ্যাটর্নি জেনারেল বানাইছিলেন, উনি আজকে আইন ও বিচার মন্ত্রী। একটা জিনিস মার্ক করার আছে এখানে, আপনি একই ফুটেজের আসামি ছিল 4, 5, 7 জন 10 জন যাই থাকুক না কেন, তার ভিতর থেকে কিন্তু মৃত্যুদণ্ড এক্সিকিউট করা হয়েছে। মতিউর রহমান নিজামী, তারপরে মুজাহিদ সাহেব, তারপরে কাদের মোল্লা, তারপরে দেলোয়ার হোসেন সাইদ সব মারা গেছে। আচ্ছা, কার্যকর করা হয়েছে তো। সেম ফুটিং এর আসামি কিন্তু এটিএম আজহারুল, ওনার কিন্তু রিভিউ পিটিশনের মাধ্যমে উনি খালাস পেলেন। তাহলে আপনি তখন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, যদি বলি সেই অ্যাটর্নি জেনারেল আজকে যারা সরকার তার পক্ষের, বললে সবাই উড়িয়ে দিবেন আমাকে যে না ওটা অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু উনি যেহেতু অ্যাটর্নি জেনারেল পদ থেকে রিজাইন করার পর আজকে যারা সরকার গঠন করছে তাদের নমিনেশন নিয়ে যখন এমপি হয়েছেন এবং আইসা আইন ও বিচার মন্ত্রী হইলেন, তাহলে উনি তাদের লোক। নর্মাল করছে তো, তাই আমি বলবো, কারণ তাকে তো নমিনেশন দিচ্ছেন। তখন কিন্তু এটিএম আজহারুল হক সাহেব খালাস পেয়েছেন। তার খালাস পাওয়া আর দণ্ড হওয়া, এটা নিয়ে আমি কোনো বিতর্ক করব না, কারণ এটা কোর্টের ভার্ডিক্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা তো নর্মাল করে সেম ফুটিংয়ের আসামি, কিছু এক্সিকিউট হয়ে গেল আর কিছু হইল না, হইলেন না। এ সময় কিন্তু আজকে যারা সরকার তাদের লোকই ছিল অ্যাটর্নি জেনারেল, বলবেন ওই যে বললাম অন্তর্বর্তীকালীন সরকারের না, যেহেতু উনি পরবর্তীকালে নমিনেশন নিয়ে এমপি হয়েছেন এবং আইনমন্ত্রী হয়েছেন নাকি। সুতরাং আপনি ধরে নিতে পারেন, তাহলে এতে আমরা একদিকে মনে করেন জামাতের বিরুদ্ধে চিৎকার করতেছেন সবাই, আবার এটিএম আজহারুল সাহেব মুক্তি পেয়ে তিনি এখন কিন্তু এমপি। সুতরাং আপনি যদি ওইভাবে ডিপ স্টেটের চিন্তা করেন, একটু বড় পরিসরে যদি আমি বলি, আপনি লক্ষ্য করে দেখেন তো, মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে এমপি হয়েছে না? দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে এমপি হয়েছে না? হয়েছে তো। আচ্ছা, তারপরে আর কি কাশেম সাহেব, মীর কাশেম সাহেবের ছেলে এমপি হয়েছে না? হয়েছে তো। তারপরে আপনি যদি আসেন হাম্মাম, মানে সালাউদ্দিন কাদের এমপি। আচ্ছা, সে বিএনপি ঘরানার বুঝলাম, কিন্তু বাকি যারা হয়েছে তারা কিন্তু প্রত্যেকের পিতা মৃত্যুদণ্ড প্রাপ্ত, এবং যেই মৃত্যুদণ্ডগুলো নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে। তো তারা কি এত পপুলার যে পাশ করে আসলো? তাহলে ওই যে রেজওয়ানা বলছিল যে মেইন স্ট্রিমে আমরা উগ্রবাদীদেরকে আসতে দেইনি, তাহলে এই যে যারা আসছে এত পপুলার, এত ভোট পাইছে, নাকি তাদেরকে আনা হয়েছে? এটা তো ডিপ স্টেটের রোল। তাহলে তাদেরকে আনার মানে কি? তাদেরকে আনার মানে কি পেইন লাঘব করা? অর্থাৎ এদের পিতাদেরকে হারানোর পর এটাকে কি আমরা করছি, ব্যালেন্স করছি যে ভুলে যাও অতীত, কষ্ট ভুলে যাও। কারা করছে এগুলো আপনার মনে হয়? আপনি যদি এখন রেজওয়ান আপনি বলছেন যে উগ্রবাদী যাতে আসতে না পারে, আর উগ্রবাদী যদি আসতে না পারে বলতেছে, আবার মতিউর রহমান নিজামীর ছেলে পাশ করে আসলো, দেলোয়ার হোসেন সাইদের ছেলে পাশ করে আসলো,
যাদের কথা বললাম যে পাশ করে আসলো, এরা কি সত্যি পপুলার জনগণ ভোট দিছে? যেহেতু ওই শব্দটা আসছে, পাশাপাশি গণভোটের নিয়ে আপনাকে দুইটা গেজেট হয়েছে আপনি জানেন। প্রথম গেজেট হলো 13 তারিখ, তারপর একটা গেজেট হলো 7 দিন পরে, সেখানে 10 লাখ ভোট বাতিল করা হয়েছে। তাহলে রাষ্ট্রের 10 লাখ ভোট বাতিল করে একটা ভোটের ফলাফলে দুইটা যখন গেজেট হয়, তখন তো আপনার কোশ্চেন মার্ক থাকতেই পারে। সুতরাং এটা কি নির্বাচনটা কি ইঞ্জিনিয়ারিং, এই যে ডিপ স্টেট যেটা আসিফ মাহমুদ বলল, আজকে যে কোনোভাবেই হোক এটাকে ব্যালেন্স করা একটা নির্বাচন কিনা। আপনি দেখেন সবাই কিন্তু মোটামুটি সাইলেন্ট হয়ে গেছে। আমরা চাই না সাইলেন্ট হলে ভালো, পার্লামেন্টের লড়াই করলে ভালো, কিন্তু আলটিমেটলি বিষয়টা দাঁড়াইলো কি? এদিকে আবার বলা হচ্ছে যে শফিকুর রহমান সাহেবকে পাশ করানো হয়েছে, নাহিদ ইসলামকে পাশ করানো হয়েছে, তার সবাইকে এইটা পাশ করানো হলো। গণভোটে বলছে না ভোট বেশি পড়ছে, হাতে পাশ, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং। শুধুমাত্র যে 2/3 মেজরিটি বিএনপি পাইছে, এইটাই কি শুধু এই অংশটা কি পরিশুদ্ধ? অনেক প্রশ্ন আসে। সুতরাং এই ডিপ স্টেটের যে বিষয়টা, সেই ডিপ স্টেটের বিষয়ে এই রেজওয়ানা সাহেব ইনভলভ ধরতে পারেন, আপনি খলিলুর রহমান সাহেব, আপনি আসিফ মাহমুদ, যাদেরকে বলেন, আলটিমেটলি তো তারাই পুরা চাবিকাঠি নাড়াইছে। সুতরাং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করে, গবেষণা করে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, অ্যাকশন নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এরকম আর না। এটা রাষ্ট্রে ভাই, আমরা কি সবাই ভিকটিম হব? শুধু এরকম এই সব কিছু করে একটা সরকার চলে গেল, আরেকটা সরকার বসে গেল, কত ত্রুটি বিচ্যুতি। ডিপ স্টেট 29 সাল পর্যন্ত থাকতে পারতেন, থাকতে পারলেন না কেন? মানলেন না তাই থাকতে পারলেন না। কি মানলেন না সেটা বলেন না। এগুলো পরিষ্কার করা দরকার। জনগণকে ভাই আর ঠকায়েন না, আমাদের অনুরোধ। রাষ্ট্রকে বলবো, জনগণকে, সাধারণ জনগণ, আমরা সবাই সাধারণ, আমাদেরকে ঠকায়েন না। জি, রাজ্জাক ভাই আপনার কাছে আবারও আসবো। আমি পর্যায়ে আবার তুষার ভাইয়ের কাছে আসছে। তুষার ভাই যে অনেকগুলো প্রশ্ন তিনি তুলছিলেন, কিন্তু আমার একটি কথা, যে এই ডিপ স্টেটের প্রভাব কি আসলে চলতেই থাকবে, বা আগামীতেও কি এ ধরনের কোনো আশঙ্কা বা গল্প কি আমরা শুনতে পাবো কিনা? এই বিবৃতি যেটা এসেছে এবং তার আগে কিছু মন্তব্য, এইটুকু কিন্তু আমাদের জ্ঞান এই ডিপ স্টেট সম্পর্কে। আমরা তো আর তাদের সাথে কথা বলিনি, আমরা জানিও না তারা কারা। ফেসবুকে বা বিভিন্ন জায়গায় অনেক নাম ধাম আসে, এগুলো কতটুকু বিশ্বাসযোগ্য সেটাও আমরা জানি না, কিন্তু আসল তথ্য তো আসিফ মাহমুদ জানেন, কারণ তারা তো এটা শুনেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষমতায় কাকে থাকতে বলা হয়েছিল 2029 সাল পর্যন্ত? তাহলে এই পুরো উপদেষ্টা পরিষদটা, ডক্টর ইউনূস সহ, তাহলে ওনারা কি ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন? ডক্টর ইউনূসও বলেছেন, ওনাকে তো তাহলে জিজ্ঞেস করা উচিত। রিজওয়ানা হাসানের নাম উনি বললেন, বা ধরেন আসিফ নজরুল ভাই আছেন, তারাও কি ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন? নাকি সরকারের মধ্যেই ডিপ স্টেটের লোক ছিল, তারা আলাদা এরা আলাদা? মানে দেখেন কত ধরনের প্রশ্ন। কিন্তু একটা জিনিস দেখেন, একটা কথা বলা হয়েছে যে ডিপ স্টেট নাকি বলেছিল যে বিএনপির অনেকের নামে তো মামলা আছে, তাহলে সেই মামলায় সাজা হয়ে যাবে, হয়ে গেলে তার নির্বাচন করতে পারছে না, তাহলে 2029 পর্যন্ত থাকো। তার মানে ডিপ স্টেট আমাদের আদালতকে প্রভাবিত করে, কার সাজা হবে এবং হবে না এটা তারা ঠিক করে। সেই বিষয়টি আছে। আর আওয়ামী লীগের বিষয়ে দেখেন, আদালতের আওয়ামী লীগের বিষয়ে তাদের একটি প্রস্তাব ছিল, যেটি বলেছিল আসিফ মাহমুদ ছিল প্রস্তাব, যে আওয়ামী লীগের যারা মামলা আছে সেই বিষয়ে তাদেরকে ছাড় দেওয়ার একটি বিষয়ের কথা আছে। মানে রাজি হননি, মানে কাউকে ছাড় দেবে, কাউকে দেবে না, কাউকে ঢুকাবে, কাউকে ঢুকাবে না, ব্যাপারটা এরকম না। তার মানে কি আমাদের বিচার ব্যবস্থা ডিপ স্টেটের কথা শুনে? তাহলে এই উকিল সাহেবদের কি দরকার, তাই না? আমরা জানবো যে কে ডিপ স্টেট, আমরা তার কাছে গিয়ে ধর্ণা দিব, তারপরে তারা ডিসাইড করে দেবেন রায় কি হবে, তারপরে হবে। ব্যাপারটা কি এরকম? আমার তো মনে হয় যে ডিপ স্টেট কি, এইটা সুমতো বলে না, কোর্ট শতপ্রবৃত্ত হয়ে জানতে চায়। আমি তো জানি না রাজ্জাকি ভাই, এটা তো শতপ্রবৃত্ত হয়ে যদি জানতে চাওয়া হয়, চায় না তো কোর্ট আমাদের কাছে, জানতে চাইছে। মানে আসেন আপনি বলেন, শতপ্রবৃত্ত হয়ে যদি জানতে চাইতেন আদালত, তাহলে ভালো হইতো। কারণ এটা তো আদালতেরও সম্মানহানি। কারণ বলা হচ্ছে যে আদালতের রায় কি হবে না হবে ওনারা ঠিক করে দিবেন, এবং তার ভিতরে দিয়ে নির্বাচনে কি আসবে আসবে না সেটা ঠিক হবে। দেখেন একটা ষড়যন্ত্র তত্ত্ব, মানে তত্ত্ব। তারপরে কি হলো? তারপরে বলল ডিপ স্টেটের সাথে তারা কথা বলেছেন। তাহলে তারা ডিপ স্টেটকে চিনেন, তারা কি এখন কথা বলা বন্ধ রেখেছেন? আমাদেরকে কি ওনারা নিশ্চিন্ত করতে পারবেন যে তারা এখনো কথা বলছেন না? আচ্ছা, তারপর একটা প্রশ্ন আছে, ডিপ স্টেট তাদের কথায় রাজি হলো না, তাহলে যারা ক্ষমতা এসেছে তারা রাজি হয়েছে? উনি কি সেটাই বলতে চাচ্ছেন? তো তাদেরকে তো ডিপ স্টেট আসতেই দিতে চায় নাই। তো যাদেরকে আসতে দিতে চাইলো না, এরা রাজি হলো না বলেই ওরা চলে আসলেন। জনগণ তো ডিপ স্টেটের কথা জানতো না, তাহলে ভোট হয়েছে, জনগণ ভোট দিয়েছে, ভোটেই সরকার এসেছে। দেখেন এই কথাটার মধ্য দিয়ে কতগুলি জায়গা ছোট হয়েছে।
আদালত ছোট হয়েছে, সংবিধান ছোট হয়েছে, রাষ্ট্র ছোট হয়েছে। গত উপদেষ্টা পরিষদ তারা একটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢুকে গিয়েছেন এবং জনগণের ভোটে একটা সরকার এসেছে, বলা হচ্ছে যে না, ডিপ স্টেটের কথা রাজি হই নাই বলে ওনারা এসেছেন, রাজি হলে তো আমরাই আসতাম। তার মানে জনগণও ছোট হয়েছে। এবং তারপরে তারা বলছেন যে আমরা কথা শুনি নাই। ভালো কথা শুনেন নাই, প্রস্তাবগুলো কি সেটা বলেন। আমরা জানতাম ডিপ স্টেট কি মানতে বলে, যেটা আপনারা মানেন না। এত দেশপ্রেমিক আপনারা মানেন নাই, আপনারা শোনেন নাই তাদের। সেটা বলে নাই, আমরা তো ওইটাই তো আমরা জানতে চাই যে প্রস্তাবগুলি কি ছিল। তাহলে তো আমরা বুঝতাম, সেই প্রস্তাবগুলি হতে দেখলে আমরা বুঝতাম যে আরে এইটা তো ওদের ইচ্ছা। দেখেন, নাম বলে না, প্রস্তাব বলে না, তাদেরকে দেখিয়েও দেয় না, আবার তাদের কথা শুনেও নাই, আবার তাদের ইচ্ছা মতো সবকিছু হতেও দিয়েছে, আবার এখন তাদের বিরুদ্ধে অভিযোগও করে। কারণ কি এগুলো? আবার তারা হত্যাকারী, কিন্তু তাদের প্রস্তাব বলে না। আবার হত্যার বিচারও চায়, কিন্তু তাদের নাম বলে না। কিন্তু আবার তারা দেখেন অভিযুক্ত করেছে, ষড়যন্ত্রের মধ্যে তারা আছে। আপনি যদি একজন সাধারণ ছাত্র হতেন আর আপনাকে খালি প্রশ্ন করতাম যে এই কথার অর্থটা শুধু বলেন, আপনি পারতেন? পারতেন না, আমিও পারতাম না, রাজ্জাক ভাবে পারতো না। এটা ওনারাই শুধু পারবেন, কারণ ওনারা তো অটো পাস। ওনারা অটো পাস অ্যালাউ করেছেন এই দেশে, পরীক্ষা ছাড়া পাস করে যায়। তো যারা পরীক্ষা ছাড়া পাস করতে দেয় তারা আবার নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে দেয় না। আর তাদের সমস্ত কাজের মধ্যে স্ববিরোধিতা। তারা কি করেছিলেন? সমস্ত আন্দোলনকারী দলগুলিকে বলছিলেন যে এটা লীগ, রিকশা লীগ, আনসার লীগ, পুলিশ লীগ, এই লীগ, যখন আন্দোলন হলেই বলে। তারপরে এক পর্যায়ে তাদের প্রেস সচিব বলতে শুরু করলেন, জানেন কতগুলি ব্লকেড হয়েছে, কতগুলি আন্দোলন হয়েছে আমাদের বিরুদ্ধে। তার মানে হাজারের উপরে তারা বলেছিলেন সংখ্যাটা, যে এতগুলি নাকি আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে। এই 1100 লীগ, 1000 লীগ, 1000 পার্টি, আলাদা আলাদা দল বল, তারা প্রতিবাদ করেছিল। তো এদের না কোনো সমর্থন নাই? যাদের সমর্থন নাই তারা 1000 বার এসে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে। তাদের কথাবার্তার না কোনো আগামাথা নাই। এই গাছের শিকড় কোন দিকে আর এই গাছের মাথা কোন দিকে, এটা বোঝা খুবই কঠিন। এরা এক লতা, এরা যে বৃক্ষে স্বার্থ সেই বৃক্ষকে জড়িয়ে ধরে উপরের দিকে উঠে। এই জন্য এরা বিএনপির কাছে গিয়ে বলেছে আমাদেরকে নেন, নেয়নি। এরপর তারা জামাতের কাছে গিয়ে বলেছে আমাদেরকে নেন, নিয়েছে। এই জন্য বিএনপি এখন ভালো না, জামাত এখন ভালো। জামাত ধরেন যদি ক্ষমতা চলে যাইতো, তখন তারা ডিপ স্টেটের নাম বলতেন আমাদেরকে ডিপ স্টেট এটা এটা বলেছিল। এখনো বলে না, তখনও বলতো না, তখন আরো চুপ করে থাকতো। কারণ এই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সময় তারা উপদেষ্টা ছিলেন না, তখন তারা চুপ করেছিলেন কেন? তখন ডিপ স্টেটের নাম ফাঁস করেন নাই কেন? কেন বলেন নাই? ওনাদের কোনো কথা না, ওনারা জবাব দেন না। ওনারা জবাবদিহিতার ঊর্ধ্বে, ওনারা সবকিছুর থেকে দায়মুক্ত। ওনারা মনের যা ইচ্ছা তাই করেছেন, তাই করবেন, ভবিষ্যতেও তাই করবেন। ওনারা নতুন দিন এনেছেন, নতুন বন্দোবস্ত এনেছেন, কিন্তু নতুন বন্দোবস্তের প্যাকেট খুললে দেখি ভিতর থেকে ওই একই পচা মাছ বেরিয়ে আসে। তাহলে আর লাভ কি? তাহলে এত আন্দোলন, এত রক্তক্ষয়, কি লাভ হলো? একটি বড় প্রশ্ন দাঁড়িয়ে গেছে আমাদের সামনে। এই প্রশ্ন দাঁড়িয়ে যায় না, এই প্রশ্ন আমাদেরকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছে। এই প্রশ্ন আমাদেরকে প্রতিনিয়ত ভবিষ্যতের সকল প্রতিবাদকে, সকল আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছে। মানুষ কেন ন্যায়ের পক্ষে দাঁড়াবে যদি এটাই হয় অবস্থা? ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যদি দেখে যে সেই আন্দোলনের ফলাফল কিছু মানুষ নিচ্ছেন, কিছু মানুষ এমপি হয়েছেন, কিছু মানুষ মন্ত্রী হবেন, কিছু মানুষ বিরোধী দলের নেতা হবেন, কেউ বলবে আমরা পক্ষে, কেউ বলবে আমরা বিপক্ষে, আর দূরে দাঁড়িয়ে বা বসে বা শুয়ে ডিপ স্টেট গোফ আছে কিনা জানি না, গোফ থাকলে তা দেয়, কিংবা ধরেন টাক আছে কিনা জানি না, তাহলে হয়তো টাকে হাত বুলায়, কিংবা ধরেন দাড়ি আছে কিনা জানি না, তাহলে হয়তো দাড়ি ওই যে মুচড়ায়, কিংবা ধরেন ক্লিন শেভ কিনা জানি না, ডাবল আফটার শেভ লাগিয়ে ঘুরে। উই ডোন্ট নো দেয়ার ফেসেস and they're still hiding the truth. And hiding the truth, সত্যকে গোপন করে তারা কি বলে? সত্যকে গোপন করে তারা বলে